নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি বাংলা অডিও বুক। আগেই আমি আপনাদের পড়ে শুনিয়েছি বাংলা ভাষায় লেখা প্রথম আত্মচরিত। আজ থেকে শুরু করব সেই রকমই প্রায় হারিয়ে যেতে বসা এক উপন্যাস, শ্রীমতী মানদা দেবীর লেখা শিক্ষিতা পতিতার আত্মচরিত। এই উপন্যাস তারই আত্মজীবনী। কলকাতার এক সম্ভ্রান্ত নামকরা অভিজাত পরিবারের শিক্ষিতা মেয়ে কিভাবে পতিতাবৃত্তি বেছে নিলেন, এই আত্মচরিতের পরতে পরতে লুকিয়ে আছে তারই গল্প। বেশিরভাগ মানুষের কাছেই বাংলা সাহিত্যের এই অজানা গল্প বা উপন্যাসগুলো শুনতে আপনাদের কেমন লাগছে নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে, তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি বাংলা অডিও বুক। আর আপনাদের পছন্দের গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে, যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন। শুরু করছি উপন্যাসটির প্রথম পর্ব। 1307 সালের 18ই আষাঢ় তারিখে আমি জন্মগ্রহণ করি। আমার পিতা কলিকাতার এক সম্ভ্রান্ত বংশীয় ব্রাহ্মণ। আমি তাহার প্রথম সন্তান। পিতার নাম ও পরিচয় প্রকাশ করিতে আমি অক্ষম। তিনি, তাহার জ্ঞাতি, কুটুম্ব, সন্তান সন্ততি এবং সম্পর্কিত ব্যক্তিগণ অনেকেই এক্ষণে জীবিত রহিয়াছেন। সমাজে তাহাদের মানমর্যাদা কম নহে। আমার এই আত্মচরিত হয়তো তাহাদের হাতে পড়িতে পারে। আমি তাহাদিগকে বিব্রত করিতে চাহি না। আমার পিতামহ একজন সঙ্গতিপন্ন গৃহস্থ ছিলেন। কলিকাতাতে তাহার চারিখানা বাড়ি এবং নগরের উপকণ্ঠে একখানা বাগান বাড়ি ছিল। তিনি বৃদ্ধ বয়সে রাজকার্য হইতে অবসর গ্রহণ করেন। আমার পিতা হাইকোর্টের উকিল ছিলেন। অল্প দিনের মধ্যেই তাহার পসার বেশ জমিয়া ওঠে। বাহিরেও তিনি মাঝে মাঝে যাইতেন। আইন কলেজে পড়িবার সময় আমার পিতার বিবাহ হইয়াছিল। তখন আমার পিতামহ জীবিত। আমার মাতুল পরিবারও কলিকাতায় বাস করিতেন। তাহারা বিশেষ অর্থশালী ছিলেন না, কিন্তু বংশমর্যাদায় উচ্চ এবং রূপে অতুলনীয় সুন্দরী বলিয়া আমার মাতাকে পুত্রবধূ করিবার জন্য পিতামহ বিশেষ আগ্রহান্বিত হইয়াছিলেন। আমার জন্মের 2 বৎসর পর আমার পিতামহের মৃত্যু হয়। ঠাকুরদার কোলের সুখলাভ যে আমার ভাগ্যে ঘটিয়াছিল, কেবলমাত্র কল্পনাতেই সেই স্মৃতি জাগিয়া আছে। কন্যা বলিয়া আমি শিশুকালে অনাদৃত হই নাই। পিতার বন্ধুগণ কেহ কেহ বলিলেন, প্রথম কন্যা সন্তান সৌভাগ্যের লক্ষণ। কথাটা হাস্য পরিহাসের সহিত বলা হইলেও তাহার মধ্যে সত্য রহিয়াছে বোধ হইল। আমার জন্মের কয়েক মাস পূর্বে পিতা আইন ব্যবসা আরম্ভ করিয়াছিলেন। দিন দিন তাহার উন্নতি দেখা গেল। কিছুকালের মধ্যেই আমার পিতা কোনো সুযোগে বার্ষিক 10,000 টাকা আয়ের একটা ছোট জমিদারি নিলামে ক্রয় করিলেন। শৈশবে আমার শরীর রুগ্ন ছিল। মা আমাকে লইয়া সর্বদাই বিব্রত থাকিতেন। পিতামহ আমার স্বাস্থ্যের জন্য প্রচুর অর্থ ব্যয় করিয়াছিলেন। মৃত্যুশয্যায় তিনি নাকি আমার দিকে চাহিতে চাহিতে চক্ষু মুদিয়াছিলেন। আজ মনে হয় সেই ঋষিতুল্য বৃদ্ধ বুঝি তাহার শেষ নিঃশ্বাস আমার প্রাণের মধ্যে রাখিয়া গিয়াছেন। তাই আমি মরিতে মরিতেও বারবার বাঁচিয়া উঠিতেছি। আমার যখন 3 বৎসর বয়স, তখন একবার কঠিন জ্বরে আক্রান্ত হইয়াছিলাম। কলিকাতার বড় বড় ডাক্তার, কবিরাজ আমার জীবনের আশা ছাড়িয়া দিয়াছিলেন। আমার সমস্ত ইন্দ্রিয় শক্তি লুপ্ত হইয়াছিল। মহামহোপাধ্যায় স্বর্গীয় দ্বারকানাথ সেন আমার চিকিৎসায় বিশেষ নৈপুণ্য দেখাইয়াছিলেন। মা নিত্য শিব পূজা করিতেন। একদিন দুশ্চিন্তার উদ্বেগে নিতান্ত কাতর চিত্তে তিনি পূজার ঘরে অচেতন হইয়া পড়েন। জ্ঞান সঞ্চার হইলে মা বলিলেন, খুকুমনি সেরে উঠবে, আর কোনো ভয় নেই। তিনি অন্তরে অন্তরে তাহার অভীষ্ট দেবের নিকট হইতে কোনো আশ্বাস পাইয়াছিলেন কিনা কে জানে। তারপর হইতে
বাস্তবিক আমার দেহ এক প্রকার ঔষধাদি ব্যতীতই নিরোগ হইতে লাগিল। 4 মাসের মধ্যে আমি সম্পূর্ণ সুস্থ হইলাম। একটা প্রতিক্রিয়া দেখা দিল। মেঘমুক্ত চন্দ্রের মতো আমার দেহকান্তি দিন দিন বৃদ্ধি পাইতে লাগিল। আমার পরিপুষ্ট অবয়ব, উজ্জ্বল মুখশ্রী, দীর্ঘ নিবিড় কুন্তল শোভা, আনন্দোৎফুল্ল চলনভঙ্গি দেখিয়া আত্মীয় স্বজন ও প্রতিবেশীগণ সকলেই আশ্চর্যান্বিত হইল। আমি পূর্বে ধীর ও শান্ত প্রকৃতি ছিলাম, কিন্তু এই রোগ ভোগের পর আমি কিছু চঞ্চল স্বভাব হইয়া উঠিলাম। বিস্কুট লজেঞ্চুস কিনিবার জন্য মায়ের নিকট হইতে পয়সা লইয়া বড় রাস্তার উপরে মনোহারি দোকানে ছুটিয়া যাইতাম। ঘড়ি ধরিবার জন্য আমাদের বাড়ির প্রশস্ত ছাদে দৌড়াদৌড়ি করিতাম। অবশ্য পড়িয়া যাইবার আশঙ্কা ছিল না। ঝির সঙ্গে কখনো কখনো তাহাদের বাড়িতে চলিয়া যাইতাম। চাকরেরা আমার দুষ্টুমিতে অতিষ্ঠ হইয়া উঠিত। বাবার বৈঠকখানা ঘরে যাইয়া আমি গোলযোগ আরম্ভ করিতাম। বাড়িতে আর ছোট ছেলে মেয়ে কেহই ছিল না। একমাত্র আমার চিৎকার ও হাস্যকলরবে এত বড় বাড়িখানি সর্বদা মুখরিত থাকিত। বাবার নিকট আমার ছেলেবেলার এই সকল কথা শুনিয়া আমি সংকুচিত হইতাম। স্নান করা আমার অতি আনন্দের বিষয় ছিল। মায়ের অনুরোধে বাবা আমার জন্য বাড়ির উঠোনে একটা বৃহৎ চৌবাচ্চা তৈয়ারি করাইয়াছিলেন। তার মধ্যস্থলে সুন্দর ফোয়ারায় জল উঠিত। 6-7 বৎসর বয়সে আমি সাঁতার শিখিয়াছিলাম। স্নান করিবার সময় আমার প্রতিবেশী সমবয়সী ছেলে মেয়েদের ডাকিয়া আনিতাম। আমরা সকলে চেঁচামেচি হুটোপাটি করিয়া সেই বৃহৎ চৌবাচ্চার জলে হাঁসের মতো ঘণ্টার পর ঘণ্টা খেলায় মত্ত থাকিতাম। মা আমাকে অত্যন্ত আদর করিতেন, সেই জন্য বাবা আর কিছু বলিতেন না। আমার আর একটা অভ্যাস ছিল, প্রত্যহ বৈকালে বেড়াইতে বাহির হওয়া চাই। যেদিন বাবা বাহিরে যাইতেন না, সেদিন আমি মায়ের সঙ্গে মোটরে চড়িয়া যাইতাম। আমার এক মামাতো ভাই আমাদের বাড়িতে থাকিয়া স্কুলে পড়িত। তাহার নাম ছিল নন্দলাল। তাহাকে আমি নন্দ দাদা বলিয়া ডাকিতাম। তাহার সঙ্গে কখনো কখনো হাঁটিয়া বেড়াইতে যাইতাম। রাস্তার দুই ধারে সুন্দর সুন্দর সাজানো দোকানপাট, ট্রাম গাড়ি, আলোকমালা, অসংখ্য লোক চলাচল, সেসব দেখিয়া আমার মনে কি আনন্দ হইত। আলিপুরের চিড়িয়াখানা, চৌরঙ্গীর জাদুঘর, হাওড়ার পুল, পরেশনাথের বাগান, কালীঘাটের মন্দির, এইসব আমি বালিকা বয়সেই অনেকবার দেখিয়াছি। পুতুল খেলা অপেক্ষা পাখি পুষিবার শখই আমার ছিল বেশি। পায়রা, ময়না, টিয়া পাখি, কাকাতুয়া, হিরেমন, শালিক প্রভৃতি নানা প্রকার সুন্দর পাখি বাবা আমাকে আনিয়া দিতেন। কুকুর বিড়াল আমি ভালোবাসিতাম না। ফুল গাছেও আমার মন আকৃষ্ট হইত না। বয়সের সঙ্গে সঙ্গে পাখির নেশা আমার কমিয়া আসিয়াছিল। দ্বিতীয়বার এক মৃত সন্তান প্রসবের সময় আমার মায়ের মৃত্যু হয়। আমার বয়স তখন 10 বৎসর। প্রাণে দারুণ আঘাত পাইলাম। মৃত্যু কি তাহা তখন আমি বুঝিতাম। আমাকে কেহ মিথ্যা বাক্যে ভুলাইতে পারিল না, কেহ আমাকে সান্ত্বনার কথা বলিতে পারিল না। আমি চিৎকার করিয়া মাটিতে লুটাইয়া কাঁদিলাম। বাবা আমাকে কোলে তুলিয়া লইলেন, কিন্তু আমি ছিন্ন শির ছাগ শিশুর মতো ছটফট করিতে করিতে বাবার কোল হইতে নামিলাম। প্রতিবেশীগণ মায়ের মৃতদেহ পালঙ্কের উপর পুষ্পমালায় সাজাইয়া কাঁধে করিয়া লইয়া গেল। আমি তাহাদের পশ্চাতে ছুটিয়া চলিলাম। আমার মনে আছে, কতক দূর যাইয়া ফুটপাতের উপর আছড়াইয়া পড়িয়াছিলাম। মুখ তুলিয়া সম্মুখে চাহিয়া দেখি বাহকেরা বহু দূরে চলিয়া গিয়াছে। পালঙ্কের পশ্চাৎ দিকে মায়ের আলতা মাখানো পা দুখানি বাহির হইয়া রহিয়াছে, তাহাই আমার দৃষ্টিপথে। আজ আমার দুঃখময় জীবনের কাহিনী লিখিতে বসিয়া চক্ষুর জল ঝরিতেছে। কতদিন কত দুঃখে অশ্রু বিসর্জন করিয়াছি। আমার মনে হইয়াছে মায়ের সেই চরণ যুগলে নিপতিত হইয়া তার শুষ্ক
হলোক্তক রাগকে আরো উজ্জ্বল করিয়া তুলিয়াছে। মায়ের মৃত্যুতে বাবা খুব কাঁদিয়াছিলেন। 3 দিন পর্যন্ত তিনি কিচ্ছু আহার করেন নাই। অবশেষে বন্ধুদের স্বনির্বন্ধ অনুরোধে খাদ্য গ্রহণ করিয়াছিলেন। বাবার শয়নগৃহের প্রাচীরে মায়ের একখানি বৃহৎ সিপিয়া রঙের ব্রোমাইড এনলার্জমেন্ট ছবি ছিল। আমার 7ম জন্মতিথিতে বাবা আমাকে উহা উপহার দিয়াছিলেন। 750 টাকা ব্যয়ে তিনি ওই ছবিখানি বিলাত হইতে তৈয়ারি করাইয়া আনেন। মায়ের মৃত্যুর পর হইতে বাবা নিত্য একছড়া ফুলের মালা দিয়া ছবিখানিকে সাজাইতেন। মায়ের জীবদ্দশাতেই আমি বেথুন স্কুলে ভর্তি হইয়াছিলাম। তাহার মৃত্যুকালে আমি 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। বাড়িতে একজন গৃহশিক্ষক আমাকে ও নন্দদাদাকে পড়াইতেন। মায়ের মৃত্যুর পর বাবা আমাকে স্কুল হইতে ছাড়াইয়া আনিলেন। বাড়িতে অধিক সময় পড়াইবার জন্য একজন ভালো শিক্ষক নিযুক্ত হইলেন। আমাকে সর্বদা কাছে কাছে রাখিয়া শোকাবেগ কতকটা প্রশমিত করিবার জন্যেই বোধহয় বাবা এইরূপ ব্যবস্থা করিয়াছিলেন। যাহা হউক, উহাতে আমার পড়াশুনোর কোনো ক্ষতি হইল না। 6 মাস চলিয়া গেল। তখন বাংলাদেশে স্বদেশী আন্দোলনের অব্যবহিত পরেই বোমার গোলযোগ আরম্ভ হইয়াছে। নেতাদের নির্বাসন, যুবকদের কারাদণ্ড, বিপ্লববাদীদের গ্রেপ্তার, বোমাওয়ালাদের ফাঁসি, এই সকল ভীষণ ব্যাপারে দেশময় একটা চাঞ্চল্য দেখা দিয়াছে। নানা স্থানে সভা সমিতি, লাঠি খেলার আখড়া প্রভৃতি স্থাপিত হইল। আমার পিতা এই আন্দোলনের মধ্যে ছিলেন। নন্দদাদা আমাকে মাঝে মাঝে স্বদেশী সভায় লইয়া যাইতেন। সেখানে কত উত্তেজনাময় বক্তৃতা শুনিতাম। একটা কথা বলিতে ভুলিয়া গিয়াছি, আমি বেশ গান গাহিতে পারিতাম। স্বাভাবিক শক্তিতেই আমার সুর তালজ্ঞান ছিল, কণ্ঠস্বরও নাকি আমার সুমিষ্ট। যাহারা আমার গান শুনিয়াছেন তাহারা সকলেই আমার এই প্রশংসা করিতেন। সঙ্গীতের ক্ষমতা আমার কিরূপে জন্মিল আমি বুঝিতে পারি না। আমার পিতা মাতা কেহই সঙ্গীতজ্ঞ ছিলেন না। বাবা আমাকে একটা খুব ভালো টেবিল হারমোনিয়াম কিনিয়া দিয়াছিলেন। একজন শিক্ষক আমাকে এসরাজ বাজনা ও গান শিখাইতেন। একদিন দেখিলাম নন্দদাদা 2খানি লম্বা ছোরা কিনিয়া আনিয়াছে। আমার সম্মুখে টেবিলের উপর ছোরা 2খানি রাখিয়া বলিল, মানি, তোকে ছোরা খেলা শিখতে হবে। আমি একখানি ছোরা হাতে লইয়া বলিলাম, সে কি নন্দদাদা? নন্দদা আর একখানি ছোরার বাঁট ধরিয়া তাহার অগ্রভাগ আমার বুকের দিকে লক্ষ্য করিল। অপর হস্তে আমার ডান হাতের কবজি ধরিয়া এমন ভঙ্গিমায় দাঁড়াইল যেন সে সত্যই আমাকে মারিতে উদ্যত। আমিও বাঁ হাতে নন্দদার ডান হাতের কবজি ধরিয়া ফেলিলাম। আমি কিছুদিন পূর্বে এক স্বদেশী সভায় ছেলেদের ছোরা খেলা দেখিয়াছিলাম। আমি বলিলাম, মেয়েদের এসব শিখে কি হবে? নন্দলাল বলিল, কেন রে মানি, শুনিসনি সেই গান, আপনার মান রাখিতে জননী আপনি কৃপান ধরো গো? আমি বলিলাম, হ্যাঁ, মনে আছে। এই বলিয়া আমি তখন টেবিল হারমোনিয়াম সম্মুখে লইয়া বসিলাম। তাহার ঢাকনা খুলিয়া চাবি টিপিয়া গলা ছাড়িয়া গান ধরিলাম। আপনার মান রাখিতে জননী আপনি কৃপান ধরো গো, পরিহারি চারু কনক ভূষণ গৈরিক বসন পরগো, আমরা তোর কোটি কুসন্তান, ভুলিয়া গিয়াছি আত্মবলিদান, করে মা পিশাচে তোর অপমান, প্রতিকার তার করগো। গান শেষ হইলে বাবা আসিয়া বলিলেন, কিরে খুকু, তোদের কি হচ্ছে? নন্দদা মুহূর্তের মধ্যে ছোরা 2খানি লইয়া আর এক দরজা দিয়া ছুটিয়া পলাইল। আজও আমার সেদিনের ঘটনা বেশ মনে আছে। সেদিন বাবা আমাকে এক স্বদেশী সভায় লইয়া গেলেন। এই গানটি আমি সভাস্থলে গাহিলাম। সকলে আমার খুব প্রশংসা করিল। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সেই সভার সভাপতি ছিলেন। আমি তখন বুঝিতে পারি নাই উহাতেই আমার সর্বনাশ হইতেছে। ওই সভাতে বাবা এক বক্তৃতা দিলেন। তখন দামোদরের বন্যায়
বর্ধমান শহর ও তাহার নিকটবর্তী বহু দূরব্যাপী স্থানসমূহের গৃহস্থগণ আশ্রয়হীন এবং দুর্দশাগ্রস্ত হইয়াছিল। তাহাদের দুরবস্থা মোচনের জন্য সাহায্য ভাণ্ডার খোলা হয়। দেশের সহৃদয় জনসাধারণ তাহাতে অর্থ দান করেন। অধিক পরিমাণে অর্থ সংগ্রহের জন্য কলিকাতার থিয়েটার সিনেমায় বেনিফিট নাইট অর্থাৎ সাহায্য রজনী ও অপর নানাবিধ আমোদ প্রমোদের ব্যবস্থাও হইয়াছিল। এই উপলক্ষে বাবা আমাকে কয়েকবার থিয়েটার ও বায়োস্কোপ দেখাইতে লইয়া গিয়াছিলেন। নন্দদাদাও সঙ্গে যায়। থিয়েটারের অভিনেতা ও অভিনেত্রীদের সঙ্গীত ও অভিনয় দেখিয়া আমি অতিশয় মুগ্ধ হইয়াছিলাম। আমার মনে আছে, আমি প্রথম নাটক অভিনয় দেখি দেবী চৌধুরানী ও আলী বাবা। দেবী চৌধুরানীর বিনা বাজে না কেন এবং আলী বাবার ছিছি এত্তা জঞ্জাল এই দুইটি গান আমি এমন সুন্দর অনুকরণ করিয়াছিলাম যে আমার পিতা অনেকবার বাড়িতে আমার মুখে উহা শুনিয়াছিলেন। রবিবার বায়োস্কোপে যাওয়া আমার ক্রমশ অভ্যাস হইয়া উঠিল। কখনো নন্দদাদা, কখনো বা বাবা নিজে আমার সঙ্গে যাইতেন। কোনো কোনো রবিবারে আমি বাবার সঙ্গে ব্রাহ্ম সমাজের উপাসনা মন্দিরে যাইতাম। আমার পিতা ব্রাহ্ম ধর্মাবলম্বী ছিলেন না, কিন্তু সামাজিক রীতিনীতিতে তিনি ব্রাহ্মদের মতো উদার ভাবাপন্ন ছিলেন। মায়ের মৃত্যুর পর হইতে বাবা প্রতিদিন মায়ের ছবিতে একটি ফুলের মালা দিতেন। এখন আর মায়ের ছবিতে ফুলের মালা দেওয়া হয় না। বহুদিন যাবৎ এক ছড়া বেলফুলের মালা উহাতে শুকাইয়াছিল। একদিন চাকর দেওয়াল ঝাড় দিতে গিয়া উহা ফেলিয়া দিয়াছে। আমাদের কাহারও মনেই তাহাতে কোনো চঞ্চলতা বা বিরক্তি আসে নাই। সকাল 6টা হইতে 9টা, অপরাহ্নে 1টা হইতে 4টা মাস্টার মহাশয় পড়াইতেন। শনিবারে কখনো কখনো থিয়েটারে, রবিবারে বায়োস্কোপে যাওয়া আমার নিয়মিত কার্যমধ্যে ছিল। নন্দদাদার চেষ্টায় ছোরা খেলা শিখিয়াছিলাম। আমার ডান হাতে একটা বড় কাটার দাগ এখনো তার সাক্ষী। বাবার আদেশে ছোরা খেলা পরিত্যাগ করি। তার পরিবর্তে গল্পের পুস্তক পড়ায় আমার মন আকৃষ্ট হইল। আমার গৃহশিক্ষক মহাশয় ইহাতে আমাকে বিশেষ উৎসাহ দিতেন। দেবী চৌধুরানী নাটক অভিনয় দেখিবার পর আমি বোধহয় ভ্রমর ও কপালকুণ্ডলা দেখিয়াছিলাম। মাস্টার মহাশয় একদিন আমাকে বলিলেন, বঙ্কিমবাবুর লেখা আসল বই না পড়লে রস ও সৌন্দর্য উপলব্ধি হয় না। আমাদের বাড়িতে 3টি আলমারি বোঝাই অনেক পুস্তক ছিল। মাস্টার মহাশয় অনুসন্ধান করিয়া তাহার মধ্য হইতে বঙ্কিমবাবুর গ্রন্থাবলী বাহির করিয়া দিলেন। আমি দিবারাত্রি সেই উপন্যাস পাঠ করিতে লাগিলাম। সকল স্থানে বুঝিতে পারিতাম না, কিন্তু তথাপি প্রাণে কেমন একটা অপূর্ব পুলকের সঞ্চার হইত। আমাকে দেখাশোনা করিবার নিমিত্ত আমার বিধবা পিসিমা আসিয়াছিলেন। তিনি আমার পিতার জ্যেষ্ঠা ভগিনী। আমার যাহাতে কোনো কিছুর অসুবিধা না ঘটে সে বিষয়ে তিনি সর্বদা দৃষ্টি রাখিতেন। একদিন আমি শুনিলাম পিসিমা বাবাকে বলিতেছেন, হ্যাঁ রে খোকা, এই তো 1 বৎসর প্রায় হয়ে এলো, আর তো দেরি করা ভালো নয়। তোর শাস্ত্র জ্ঞান আছে, বংশরক্ষা, পিতৃকুলের জলপিণ্ড, এসব তুই কি জানিস না? আমি তখন ইহার অর্থ বুঝিতে পারি নাই। কিছুদিন পরে বাবা আমাকে পুনরায় বেথুন স্কুলে ভর্তি করিয়া দিলেন। আমি স্কুলের গাড়িতেই যাতায়াত করিতাম। ক্রমশ উৎসবের কোলাহল থামিল। দিন দিন আমিও প্রকৃত অবস্থা উপলব্ধি করিতে লাগিলাম। পিসিমার থাকিবার আর প্রয়োজন রহিল না। নববধূকে সংসার ধর্ম বুঝাইয়া দিয়া তিনি 6-7 মাস পরে চলিয়া গেলেন। আমি তখন হইতে পিসিমার ঘরে একাকিনী শয়ন করিতাম। বিমাতা বয়সে আমার অপেক্ষা 1 বৎসরের বড় ছিলেন। আমার দেহের গঠন পরিপুষ্ট এবং বলিষ্ঠ হওয়ায় আমাকেই বড় দেখাইত। তিনি সুন্দরী ছিলেন। গৃহকার্য ও লেখাপড়া সামান্যরূপ জানিতেন। তাহার সহিত আমার বনিবনাও না হইবার কোনো কারণ ছিল না, কারণ অধিকাংশ সময়ে আমি আমার
পড়াশুনো লইয়াই ব্যস্ত থাকিতাম। বাবা অন্তঃপুরে আসিলে বিমাতা প্রায়ই কোনো কার্যচ্ছলে তাহার কাছে থাকিতেন। বিশেষ কোনো প্রয়োজন ব্যতীত পিতার সহিত এখন আমার সাক্ষাৎ হইত না। পূর্বে তিনি আমাকে স্কুলের পড়ার কথা জিজ্ঞাসা করিতেন, কাছে বসিয়া আমার গান শুনিতেন। এখন আর তাহা নাই। বাবা যেদিন বিমাতাকে লইয়া থিয়েটারে যাইতেন, আমাকে নিতেন না। সেদিন নন্দদাদার সঙ্গে আমি বায়োস্কোপে যাইতাম। কি কারণে জানি না, আমার পুরাতন গৃহশিক্ষককে ছাড়াইয়া দেওয়া হইল। বাবা আমাকে বলিলেন, তুমি এখন উপরের ক্লাসে পড়ছ, পুরনো মাস্টারের বিদ্যা তো বেশি নয়। আজকালকার স্কুল কলেজের শিক্ষা প্রণালীর সহিত পরিচিত লোক না হলে চলে না। কয়েকদিন পরে আমার জন্য নূতন মাস্টার আসিলেন। ইহার একটু পরিচয় দেওয়া আবশ্যক। প্রথম যেদিন তিনি পড়াইতে আসিলেন, সেই দিনই তাহার আকৃতি, প্রকৃতি ও পরিচ্ছদে আমি একটু আকৃষ্ট হইলাম। তাহার লম্বা লম্বা চুল কপাল হইতে উল্টা দিকে আঁচড়ানো এবং ঘাড়ের কাছে ঝাঁকড়া ঝাঁকড়া বাপড়ি পাকানো। তাহার বয়স আন্দাজ 22-23। দাড়িগোপ উঠে নাই না পরিষ্কার কামানো তাহা বুঝিতে পারিলাম না। কাপড় ঢিলা, মালকোচা দিয়া পরিয়াছেন, মনে হয় যেন কাবুলিদের পাজামা। গায়ে একটা পরিষ্কার ধবধবে সাদা পাঞ্জাবি জামা। তখনও খদ্দরের চলন হয় নাই। তাহার সূক্ষ্মাগ্র উন্নত নাসিকা, চোখ দুটা সুন্দর, কিন্তু একজোড়া সোনার ফ্রেমে বাঁধানো চশমা সেই সৌন্দর্যকে অন্য রূপ দিয়াছে। পায়ে নকল জরির কাজ করা নাগরা জুতা। তাহার বর্ণ উজ্জ্বল শ্যাম, দেহ অপেক্ষাকৃত ক্ষীণ। তাহার কথায় যেন বাঁশি বাজে। তিনি সম্প্রতি বিএ পাশ করিয়া কোনো স্কুলে শিক্ষকের কার্য করিতেছেন। মাস্টার মহাশয় অবিবাহিত। তাহার নিকট আমার পড়াশোনা ভালোই হইতে লাগিল। তিনি গণিত শাস্ত্র বিশেষ জানিতেন না, তবে সাহিত্য, ইতিহাস, বিশেষত কাব্য তিনি অতি চমৎকার পড়াইতেন। সকালে বিকালে 2 বেলায় তিনি আসিতেন। নন্দদাদা আমার 2 ক্লাস উপরে পড়িত, কিন্তু লেখাপড়ায় বিশেষ মনোযোগ না থাকায় সে বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হইল। নন্দদাদা ও আমি একই মাস্টার মহাশয়ের নিকট পড়িতাম। 2-4 দিনের পরিচয়ের পর একদিন মাস্টার মহাশয় আমাকে বলিলেন, মানু, তুমি আমাকে মাস্টার মশাই বলো না, এ ডাকটা আমি ভারী অপছন্দ করি। আমাকে আমার নাম ধরে ডাকতে পারো। আমি কিছুমাত্র অপ্রতিভ না হইয়া বলিলাম, আপনি যেমন মাস্টারমশাই কথাটা পছন্দ করেন না, আমিও তেমনি নামের শেষে বাবু যোগ করা ভালোবাসি না। দেখেননি আজকাল বাবু উঠে গিয়ে শ্রীযুতের প্রচলন হয়েছে? মাস্টার মহাশয় হাসিয়া বলিলেন, তা বেশ, তুমি আমাকে মুকুল দাদা বলে ডাকতে পারো। তুমি তো জানো আমার নাম মুকুল বন্দ্যোপাধ্যায়। এইরূপে মাস্টার মহাশয়ের সহিত আমার ঘনিষ্ঠতা জন্মিতে লাগিল। আমি সেই দিন হইতে তাহাকে দাদা বলিয়া সম্বোধন করি। একদিন বাবা আমাকে ডাকিয়া বলিলেন, খুকু, তোমার মাস্টার মহাশয়ের সকাল বিকালে চা খাওয়ার অভ্যাস আছে। ওর চায়ের ব্যবস্থাটা এখানেই করে দিও, তাহলে তিনি আরও একটু আগে আসতে পারেন। আমাদের বাড়িতে 2 বেলাই চা তৈরি হইত। পূর্বে বাবার সঙ্গে বসিয়া চা খাওয়া আমার নিয়ম ছিল। আজকাল বাবার চায়ের পেয়ালা বিমাতা হাতে করিয়া নিতেন। বাবাও আমাকে কখনো ডাকেন নাই, আমিও আর সেদিকে যাইতাম না। আমি মাস্টার মহাশয় আসিবার পূর্বেই আমার পরিবার ঘরে একলা বসিয়া চা খাওয়া শেষ করিতাম। এখন মাস্টার মহাশয় আমার চা পানের সঙ্গী হইলেন। সেই সময় আমাদের মধ্যে সামাজিক ও রাজনীতিক নানা কথাবার্তা হইত। তখন দেশ নেতাদের মহলে আত্মশক্তির কথা উঠিয়াছে। মাস্টার মহাশয় বলিলেন, মানু, আমাদের দেশের শাস্ত্রকারেরা সুখ দুঃখের আলোচনা প্রসঙ্গে বলেছেন, সর্বং আত্মবশং সুখং, সর্বং পরবশং দুঃখং। অন্ন বস্ত্র তো দূরের কথা, সামান্য বিষয়ের জন্যেও আমাদিগকে পরের উপর নির্ভর করতে হয়। এই দেখো না কেন,
চাকর চা তৈয়ারি করিয়া না দিলে আমাদের চা খাওয়া হয় না, অথচ ইহা 2 মিনিটের কাজ। আমাদের সমাজে ও পরিবারে বিলাসিতা এত বেড়ে উঠেছে। বাবাকে বলিয়া আমি একটা ছোট ইলেকট্রিক হিটার কিনিলাম। আমার পরিবার ঘরে বিজলি বাতির প্লাগ ছিল, তাহার সাহায্যে আমি সহজে জল গরম করিবার ব্যবস্থা করিলাম। পরদিন মাস্টার মহাশয় আসিলে যখন স্বহস্তে চা তৈয়ারি করিয়া তাহার সম্মুখে পেয়ালা ও প্লেট ধরিলাম, তখন তিনি আনন্দে হাত বাড়াইয়া বলিলেন, বাহ, উপযুক্ত ক্ষেত্রে পড়লে উপদেশের বীজ এমনি ফলপ্রদ বৃক্ষে পরিণত হয়। আমি তখন লক্ষ্য করি নাই আমার ওই সোনার চুড়ি পরা হাতখানির ছায়া পেয়ালার মধ্যস্থিত তপ্ত তরল পদার্থে পড়িবার পূর্বে মাস্টার মশাইয়ের হৃদয়ে অঙ্কিত হইয়াছিল। পূজার সময়ে হাইকোর্টের দীর্ঘ অবকাশ। বাবা বিমাতাকে লইয়া পশ্চিমে বেড়াইতে গেলেন। তাহাদের সঙ্গে 2জন ভৃত্য ব্যতীত আর কেহ ছিল না। আমার যাইবার খুব ইচ্ছা ছিল, কিন্তু মুখ ফুটিয়া বাবাকে কিছু বলিতে পারি নাই, কারণ আমাকে সঙ্গে নেওয়া যে তাহার অভিপ্রায় নয় তাহা আমি পূর্বেই বুঝিয়াছিলাম। আমার হৃদয়ে দারুণ আঘাত পাইলাম। বিদেশে যাইয়া পিতা অথবা বিমাতার কেহই আমার নিকট চিঠিপত্র লেখেন নাই। পিসিমা আসিয়া বাড়িতে ছিলেন। তিনি মধ্যে মধ্যে 2-1খানি চিঠি পাইতেন, আর টাকা পাঠাইবার জন্য সরকার মহাশয়ের নিকট চিঠি আসিত। একদিন নন্দদাদা আমাকে বলিল, মানি, আজ মিনার্ভা থিয়েটারে যাবে? চলো, শিরি ফারহাদ প্লে, খুব সুন্দর অপেরা, একেবারে অফুরন্ত নাচ গান। সে একখানি বিজ্ঞাপন দেখাইল। পিসিমার কাছে অনুমতি চাহিলে তিনি বলিলেন, তোরা 2জনেই ছেলে মানুষ, মাস্টার মহাশয়কে সঙ্গে নিয়ে গেলে ভালো হয়। বলা বাহুল্য, মাস্টার মহাশয় আপত্তি করিলেন না। আমরা 3জনে একটা বক্স রিজার্ভ করিয়া বসিয়াছিলাম। অভিনয় দেখিয়া আমি মুগ্ধ হইলাম। বিশেষত নৃত্য গীত আমাকে অতিশয় প্রীত করিয়াছিল। মাস্টার মহাশয় প্রতি দৃশ্যের ঘটনাবলী ও চরিত্রসমূহ বিশ্লেষণ করিয়া আমাকে বুঝাইয়া দিলেন। ফারহাদের অপূর্ব প্রেম ও শিরির আত্মবিসর্জন আমার হৃদয়কে উল্লসিত করিয়া তুলিল। আমি অনুভব করিলাম আমার বুকের মধ্যে যেন কোনো সুষুপ্ত পশুর ঘুম ভাঙিতেছে। মাস্টার মহাশয় প্রায়ই আমাদের সঙ্গে থিয়েটারে ও সিনেমায় যাইতেন। তিনি না গেলে আমার আমোদ উপভোগ সম্পূর্ণ হইত না, কারণ তিনি সমস্ত বিষয়টি পরিষ্কার রূপে বুঝাইয়া দিতেন। যেদিন বিল্বমঙ্গল, শঙ্করাচার্য কিংবা ধর্মমূলক অভিনয় হইত, সেদিন পিসিমাও আমাদের সঙ্গে যাইতেন। ভক্তি ও ধর্মভাবের নাটকগুলি তাহার বড় প্রিয় ছিল। আমার পিতা তখনও বিদেশে, আমি জ্বরে শয্যাগত, পিসিমা চিন্তাকুল। মাস্টার মহাশয় দিবারাত্রি আমার শয্যা পার্শ্বে থাকিয়া আমার সেবা শুশ্রূষা করিতেছেন। ডাক্তার ডাকা, ঔষধ আনা, পথ্য তৈয়ারি, আমার কাছে বসা, প্রায় সমস্ত কাজ মাস্টার মহাশয় করিতেন। তাহার স্কুল কামাই হইতে লাগিল। বেদনায় অস্থির হইলে তিনি আমার গা টিপিয়া দিতেন, মাথায় হাত বুলাইয়া আমাকে ঘুম পাড়াইতেন। আঙুর, বেদানা, ন্যাসপাতি একটু একটু করিয়া আমার মুখে পুড়িয়া দিতেন। পিসিমা ইহাতে একটু আশ্বস্ত হইতেন। যন্ত্রণায় কাতর হইয়া আমি যখন মা মা বলিয়া কাঁদিতাম, তখন আমি লক্ষ্য করিয়াছি মাস্টার মহাশয় আমার সমবেদনায় চক্ষুর জল ফেলিয়াছেন। তিনি জানিতেন আমি মাতৃহীনা, পিতা অনাদৃতা কন্যা। 1 মাস পরে আমি একটু সুস্থ হইয়া ক্ষীণ কণ্ঠে বলিলাম, মুকুলদা, আপনিই আমাকে এবার বাঁচিয়েছেন। মাস্টার মহাশয় বলিলেন, মানু, ভগবান তোমায় রক্ষা করেছেন। আমি তাহার হাতখানি ধরিয়া আবেগে উচ্ছ্বসিত কণ্ঠে বলিলাম, মুকুলদা, আপনার স্নেহের ঋণ আমি শোধ করতে পারব না। সেই হইতে অন্যের অসাক্ষাতে মাস্টার মহাশয়কে তুমি সম্বোধন আরম্ভ। আমাদের হৃদয় যেন পরস্পর অধিকতর নিকটবর্তী হইল। একদিন তিনি একখানি সুন্দর বাঁধানো ক্ষুদ্র কবিতা পুস্তক আমার হাতে দিয়া বলিলেন, মানু,
আমার ঝর্ণা ছাপা হয়েছে। তোমার সেবা করবার যে সুযোগ পেয়েছি তাহাকে চিরস্মরণীয় করবার জন্য আমার এই প্রথম গীতিকাব্য তোমারই নামে উৎসর্গ করেছি। আমি ঈষৎ লজ্জিতভাবে পুস্তকখানি লইয়া বলিলাম, মুকুলদা, তুমি তোমার কবিতা ছাপাতে দিয়েছ এই কথা তো আমাকে কখনো বলনি। মাস্টার মহাশয় হাসিয়া বলিলেন, ওইটি অপরাধ হয়েছে। আমাকে ইংরেজি সাহিত্য পড়াইবার সময় মাস্টার মহাশয় ক্ষুদ্র ক্ষুদ্র কবিতাসমূহ বাংলা পদ্যে অনুবাদ করিয়া দিতেন। তিনি যে কবি ও ভাবুক তাহার পরিচয় পূর্বে পাইয়াছিলাম। ঝর্ণার অনেক কবিতা আমার সম্মুখেই লেখা হইয়াছিল। আজ পুস্তক আকারে গ্রথিত হওয়াতে উহার মধ্যে যেন নূতন ভাব দেখিতে পাইলাম। দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন, বোম্বাই, লাহোর, প্রয়াগ, কাশী, গয়া প্রভৃতি স্থান ভ্রমণ করিয়া বাবা 5 মাস পরে কলিকাতায় ফিরিলেন। হাইকোর্ট খুলিবার পরেও 2 মাস তাহার কামাই হইল। ওকালতি ব্যবসা করিবার আর তেমন ইচ্ছা তাহার ছিল না। এখন তিনি নিজের বিষয়কর্ম দেখিতে অধিক মন দিলেন। আমার এক দূর সম্পর্কীয় জ্ঞাতি ভ্রাতা চাকুরির চেষ্টায় একদিন আমাদের বাড়িতে পিতার নিকট আসেন। তাহাকে আমি পূর্বে কখনো দেখিয়াছি বলিয়া মনে হয় না। তিনি কিন্তু আমার সঙ্গে নিতান্ত পরিচিতের মতো জিজ্ঞাসা করিলেন, কিরে মানু, কেমন আছিস? কোন ক্লাসে পড়িস? কে তোকে বাড়িতে পড়াচ্ছে? আমি বলিলাম, এখন বেথুনে, 2nd ক্লাসে পড়ছি। মুকুলবাবু আমার প্রাইভেট টিউটর। তিনি আশ্চর্য হইয়া বলিলেন, ও, আমাদের ঝর্ণার কবি মুকুল বাড়ুজ্জে? সে যে আমার ক্লাস ফ্রেন্ড, একসঙ্গে স্কটিশ চার্চ কলেজে পড়েছি। সন্ধ্যাবেলায় মাস্টার মহাশয় আসিলেন। তাহাকে দেখিয়া তিনি বলিলেন, কি ভাই মুকুল, শুনলুম তুমি মানুকে পড়াচ্ছ? বেশ, তারপর কাব্যচর্চা ছাড়া আর কি কাজকর্ম হচ্ছে? মাস্টার মহাশয় তাহার সঙ্গে অনেকক্ষণ নানা কথাবার্তা কহিলেন। আমাকে বলিলেন, রমেশবাবু যে তোমাদের আত্মীয়, এ কথা তো মানু তুমি কখনো আমায় বলনি। আমি বলিলাম, আমি তো জানতাম না। বাবা সেদিনের পরিচয় দিলেন। রমেশ দাদা বলিলেন, আমি প্রায় 10 বৎসর পূর্বে একবার এ বাড়িতে এসেছিলাম। তখন মানুদার বয়স 3-4 বৎসর হবে। আমি সবেমাত্র এন্ট্রান্স দিয়েছি। স্বদেশী আন্দোলন আরম্ভ হলো। পড়াশুনো ছেড়ে কয়েক বৎসর খুব হইচই করা গেল। তারপর আবার কলেজে ভর্তি হলুম। গত বৎসর MA পাশ করে এতদিন বসে আছি। আমার পিতার চেষ্টায় রমেশ দাদার একটা ভালো চাকুরি হলো। কোন লিমিটেড কোম্পানির অফিসের বড়বাবু। বেতন মাসিক 200 টাকা। তিনি প্রথম প্রায় 1 মাস আমাদের বাড়িতেই রহিলেন। পরে কোন বোর্ডিংয়ে একটা ভালো কামরা ভাড়া করিয়া থাকিলেন। বাবার নিকটে বলিলেন, হাতে কিছু টাকা জমাইয়া বাড়ি ভাড়া করিব, তখন মা, স্ত্রী ও ছোট ভাই বোনদের এখানে লইয়া আসিব। সেই বৎসরই রমেশ দাদার বিবাহ হইয়াছিল। পিসিমা চলিয়া গিয়াছেন। আমার মায়ের মৃত্যুর পর হইতে বামুন ঠাকুরই রান্না করিত। 2টা ঝি ও 3টা চাকর আমাদের বাড়িতে ছিল। দেহ সুখের নিত্য প্রয়োজনীয় কোনো জিনিসের অভাব আমার হয় নাই। সুস্বাদু খাদ্য পানীয়, বিচিত্র বসন ভূষণ প্রচুর পরিমাণে আসিয়াছে। আমার পরিবার ঘর ও শয়নগৃহের সজ্জা অতুলনীয়। আরামের ব্যবস্থা একেবারে নিখুঁত। তথাপি আমার প্রাণের ক্ষুধা মিটিত না। পিতার অনাদর অবজ্ঞা এই ক্ষুধাকে নিত্য সতেজ রাখিত। রাস্তা দিয়ে যাইবার সময় যখন দেখিতাম কুলি মজুরেরা তাহাদের ছেলে মেয়েকে কোলে লইয়া আদর করিতেছে, তখন আমি আমার সকল ঐশ্বর্যকে মনে মনে ধিক্কার দিতাম। আমি বুঝিয়াছিলাম, দৈহিক অভাব মোচনই আদর নয়, অন্ন বস্ত্র প্রদানই আদর নহে। আদর প্রাণের জিনিস, প্রাণকেই উহা স্পর্শ করে, ভাবেই উহার প্রকাশ। আমার 13 জন্মতিথির পূর্বদিন বাবা আমাকে ডাকিয়া বলিলেন, খুকু, তোমার মাস্টার মহাশয় ও রমেশ দাকে নিমন্ত্রণ করো। জন্মদিনের উৎসব করিতে আমার আর ভালো লাগিত না।
তথাপি কোনো প্রকারে দিনটা চলিয়া গেল। বিমাতা আমাকে এক ছড়া সোনার হার উপহার দিলেন। রমেশ দাদার নিকট হইতে একটা রূপার সুদৃশ্য পাউডার কৌটা উপহার আসিল। মাস্টার মহাশয় বোধহয় দিয়াছিলেন একখানা রবীন্দ্রনাথের কাব্য। আমি ছোট গল্প ও কবিতা লিখিতে শিখিয়াছিলাম। রমেশ দাদা তাহা পড়িয়া খুব প্রশংসা করিলেন। তিনি বলিলেন, মুকুলকে দিয়ে মাসিক কাগজে এগুলো ছাপিয়ে দাও, এ তো বেশ সুন্দর হয়েছে। আজকালকার মেয়েদের কি রাবিশ লেখা বের হয়। আজকাল রমেশ দাদাও আমাদের সঙ্গে থিয়েটারে যাইতেন। নন্দদাদা এখন ফুটবল ও ক্রিকেট খেলায় মাতিয়াছিল। সে আর বড় একটা যাইত না। বিশেষত সে বেচারা নাটকের সাহিত্যের দিকটা কিছুই বুঝিত না এবং অভিনয়ের মধ্যে যে আর্ট আছে তাহাও তার উপলব্ধি হইত না। স্টেজের উপরে যুদ্ধবিগ্রহ, নাচ গান, সাজ পোশাক এসব জমকালো রকমের হইলেই সে খুশি হইত। তখন থিয়েটারে একটা পরিবর্তন আসিতেছিল। শিক্ষিত সম্প্রদায়ের ভদ্র যুবকেরা থিয়েটারে যোগ দিয়া তাহার মধ্যে শিল্পকলার বিকাশ করিতে অগ্রসর হইলেন। রমেশদা ও মুকুলদা এই অভিনব আর্টিস্টদের মর্যাদা বুঝিতেন এবং তাহাদের খুব প্রশংসা করিতেন। রমেশদার নিকট অনেক অভিনেতা অভিনেত্রীদের নাম ও পরিচয় আমি জানিলাম। এমনকি তাহাদের ভিতরের জীবন কাহিনীও তিনি আমাকে কিছু কিছু শুনাইলেন, যাহা মুকুলদারও অজ্ঞাত ছিল। দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিবার 2 বৎসর পরে আমার পিতার একটি পুত্র সন্তান হয়। ইতিমধ্যে তিনি ওকালতি ব্যবসা সম্পূর্ণরূপে পরিত্যাগ করিয়াছিলেন। এই বৈমাত্রেয় ভাইটিকে আমি অতিশয় স্নেহ করিতাম, কিন্তু তাহার জন্য পৃথক আয়া ও দাসী নিযুক্ত হওয়ায় আমি তাহাকে সর্বদা কোলে নিতে পারিতাম না। সন্তান প্রসবের পর বিমাতার শরীর অসুস্থ হইয়া পড়িল। বাবা তাহাকে লইয়া বিব্রত হইলেন। বড় বড় ডাক্তার কবিরাজ নিত্য আসিতে লাগিল। 8-9 মাস পর বিমাতা একটু সুস্থ হইলেন বটে, কিন্তু শরীরের দুর্বলতা দূর হইল না। আমার পিতার কোনো কোনো বন্ধু এবং আমার পিসিমা অনেকবার বাবার নিকট আমার বিবাহের কথা উত্থাপন করিয়াছিলেন। আমার কানে তাহা আসিয়াছে। বাবা বলিলেন, এত অল্প বয়সে মেয়ের বিয়ে দিব না, ম্যাট্রিক পাশ করুক, তারপর দেখা যাবে। পিসিমা ও পিতার বন্ধুগণ ইহার উত্তরে যাহা বলিয়াছিলেন সে সমস্ত এখানে উল্লেখ নিষ্প্রয়োজন। আজকাল খবরের কাগজে এ বিষয়ে নানা বাদ প্রতিবাদ ও তর্ক বিতর্ক আপনারা পাঠ করিয়া থাকেন। আমার যৌবন উদ্ভব হইয়াছিল। অভিভাবকের অসাবধানতায় ও অনুকূল পবনে যথাসময়ে আমার হৃদয়ের মধ্যে প্রবৃত্তির অনল জ্বলিয়া উঠিল। তাহা আমি বুঝিতে পারিয়াছিলাম। বিবাহের জন্য মনে মনে আমার আকাঙ্ক্ষাও হইত।